হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা। আমি তোমাদের জন্য সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি। তো আজকে ক্লাসের মধ্যে যে চ্যাপ্টারটা থেকে ডিসকাস করব সেই চ্যাপ্টারটা হলো ভারতের বিচার বিভাগ অর্থাৎ জুডিশিয়ারি যে চ্যাপ্টারটা রয়েছে সেটা। তো সেটা থেকে কিছু পার্ট রয়েছে যেরকম সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা আদালত, অধস্তন আদালত এগুলি রয়েছে। তো সেগুলি থেকে আজকে ক্লাসের মধ্যে হাইকোর্টের যে পার্টটা রয়েছে সেই পার্টটা ডিসকাস করব। তো ভারতের বিচার ব্যবস্থার হাইকোর্টের পার্টটা ডিসকাস করব। বাকি পার্টগুলিও কিন্তু নিয়ে আসবো, যেরকম সুপ্রিম কোর্ট একটা ক্লাসে থাকবে, জেলা আদালত, অধস্তন আদালত একটা ক্লাসে, আর আজকে ক্লাসের মধ্যে হাইকোর্ট। তো আজকে এই ক্লাসটা আমি শুরু করছি, তো তোমরা স্কিপ না করে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। দেখো কি রয়েছে। সাধারণত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় দ্বৈত বিচার ব্যবস্থা লক্ষ্য করা যায়, কিন্তু ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো হওয়া সত্ত্বেও দ্বৈত বিচার ব্যবস্থার পরিবর্তে এখানে অখণ্ড বিচার ব্যবস্থা রয়েছে, যার শীর্ষে রয়েছে ভারতীয় সুপ্রিম কোর্ট। যে সাধারণত যুক্তরাষ্ট্রীয় যে ব্যবস্থায়, অর্থাৎ ধরো রাষ্ট্র এবং কেন্দ্রীয়, রাজ্য আর কেন্দ্রীয় মিলেই কি করা হয়, যে রাজ্য কেন্দ্র মিলে যে শাসন করা হয়, তো এটাকে বলা হয় কি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা দ্বৈত বিচার ব্যবস্থা লক্ষ্য করা যায়, কিন্তু ভারতে যুক্তরাষ্ট্রীয় কাঠামো হওয়ার সত্ত্বেও দ্বৈত বিচার ব্যবস্থার পরিবর্তে কি করা হয়, অখণ্ড বিচার ব্যবস্থা রয়েছে। মানে দ্বৈত বিচার না হয়ে এখানে অখণ্ড বিচার রয়েছে, আর তার শীর্ষে রয়েছে, তার মেন একদম জায়গায় রয়েছে কে, ভারতীয় সুপ্রিম কোর্ট। ভারতীয় সুপ্রিম কোর্ট মানে ভারতীয় সুপ্রিম কোর্ট যে রায়টাই দেখ না কেন যে কোনো রাজ্যের জন্য, সেটাই কিন্তু একদম মানা হবে। মানে তার শীর্ষে রয়েছে কে, ভারতীয় সুপ্রিম কোর্ট। তো প্রথমে রয়েছে সুপ্রিম কোর্ট, তারপর হাইকোর্ট, তারপর জেলা আদালত, তারপর রয়েছে অধস্তন আদালত। তো ভারতের যে বিচার ব্যবস্থাটা কিভাবে রয়েছে, প্রথম একদম উপরে রয়েছে সুপ্রিম কোর্ট, তারপর হাইকোর্ট, তারপর জেলা আদালত, তারপর অধস্তন আদালত। এই যে ভারতের বিচার ব্যবস্থা সবচেয়ে উপরে রয়েছে সুপ্রিম কোর্ট, তারপর হাইকোর্ট, তারপর হাইকোর্টের নিচে রয়েছে জেলা আদালত এবং অধস্তন আদালত। ওকে, এক একটা স্তরে রয়েছে, এক একটা স্টেপে রয়েছে। নেক্সট রয়েছে অধস্তন আদালত। অধস্তন আদালত কি, দেওয়ানি আদালত এবং ফৌজদারি আদালত। দেওয়ানি আদালতের মধ্যে কি কি পড়ে, ন্যায় পঞ্চায়েত, মুন্সিফ আদালত, সাব জজ আদালত, জেলা জজ ও নগর দেওয়ানি আদালত। আর ফৌজদারি আদালতের মধ্যে পড়ে ন্যায় পঞ্চায়েত, দায়রা জজ, বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট। আর এই যে এগুলি দেওয়ানি আদালত, ফৌজদারি আদালত কি, এগুলির মধ্যে কোন কোনগুলি আসছে, এগুলি কি ডিটেলসে, এগুলি নিয়ে কিন্তু সেপারেট একটা অলরেডি ক্লাস আছে, তোমরা যারা দেখোনি সেটা দেখে নিতে পারো। নেক্সট রয়েছে হাইকোর্ট। এখন আমরা মেইনলি আজকের ক্লাসের যে মেইন যে জায়গা থেকে শুরু হচ্ছে সেটা হলো হাইকোর্ট। হাইকোর্টটা কি দেখো, হাইকোর্ট হলো অঙ্গরাজ্যের সর্বোচ্চ আদালত। কোনো একটা রাজ্যের সর্বোচ্চ আদালত হলো হাইকোর্ট। ভারতে অখণ্ড বিচার ব্যবস্থার জন্য সুপ্রিম কোর্টের অধীনে রয়েছে হাইকোর্ট। ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার জন্য সুপ্রিম কোর্ট তো আছেই, আর তাছাড়া রাজ্যের মধ্যে অধীনে রয়েছে হাইকোর্ট। সংবিধানের ২১৪ নং ধারা অনুসারে প্রত্যেক রাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে। যে সংবিধানের ২১৪ নং ধারা অনুসারে প্রতিটা রাজ্যে একটা করে হাইকোর্ট থাকবে। সংবিধানের ষষ্ঠ খণ্ডে অর্থাৎ পার্ট 6 পঞ্চম অধ্যায়ে এই যে ২১৪ থেকে ২৩১ নং ধারায় রাজ্যের হাইকোর্টগুলি উল্লেখ আছে। যে এগুলি কি পার্ট 6-এর মধ্যে পঞ্চম অধ্যায়ে ২১৪ থেকে ২৩১ নং ধারার মধ্যে আর্টিকেলগুলোর মধ্যে রাজ্যের যে হাইকোর্টগুলি রয়েছে সেগুলি উল্লেখ আছে। তবে সপ্তম সংবিধান সংশোধনী ১৯৫৬ দ্বারা সংসদ ২ বা ততোধিক রাজ্যের জন্য একটি হাইকোর্ট গঠন করতে পারে। ওকে, তো সংবিধানের ২১৪ নং ধারা অনুসারে প্রতিটা রাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে। আর সপ্তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ১৯৫৬ সালে কি করা হয়েছে, যে সংসদ দুই বা ততোধিক রাজ্যের জন্য কি করা হবে, একটি হাইকোর্ট গঠন করা হবে। ওকে, এখন দেখে নেব আমরা গঠন, হাইকোর্টের গঠন দেখে নেব। হাইকোর্টের বিচারপতিদের সংখ্যা কত হবে, সংবিধানটা নির্দিষ্ট করে বলা নেই যে একটা হাইকোর্টের মধ্যে বিচারপতি কতজন বিচারপতি থাকবে, সেটা কোনো পার্টিকুলারভাবে সংবিধানে লেখা নেই। তবে সংবিধানের ২১৬ নং ধারায় বলা হয়েছে একজন প্রধান বিচারপতি ও অন্যান্য কয়েকজন বিচারপতি নিয়ে হাইকোর্ট গঠিত হবে। এমনিতে সংবিধানে কিন্তু লেখা নেই কতজন বিচারপতি থাকবে, তবে সংবিধানে এইটা আছে, সংবিধানের ২১৬ নং ধারাতে এটা মেনশন করা আছে যে প্রধান বিচারপতি একজন থাকবে, আর একজন প্রধান বিচারপতি ছাড়া অন্যান্য আরও কয়েকজন বিচারপতি মিলে হাইকোর্টটা গঠিত করা হবে।
অন্যান্য বিচারপতিদের সংখ্যা প্রয়োজন মতো রাষ্ট্রপতি স্থির করবেন। আর অন্যান্য বিচারপতি কতজন থাকবেন সেটা স্থির করবেন রাষ্ট্রপতি, মানে সেই প্রয়োজন অনুসারে সেই সিচুয়েশনের অ্যাকর্ডিং রাষ্ট্রপতি নিয়োগ করবেন বা স্থির করবেন যে কতজন বিচারপতি থাকবে। এই কারণে বিচারপতির সংখ্যা বিভিন্ন রাজ্যে বিভিন্ন হয়ে থাকে। আর এই কারণে বিভিন্ন রাজ্যের যে বিচারপতিদের সংখ্যা বিভিন্ন হয়ে থাকে, কোনো রাজ্যে কম, কোনো রাজ্যে বেশি। তো সেখানে যে কোনো একটা রাজ্যে, পার্টিকুলার একটা রাজ্যে সিচুয়েশন বুঝে যখন যেরকম প্রয়োজন সেরকম অ্যাকর্ডিং অন্যান্য বিচারপতি রাষ্ট্রপতি স্থির করে থাকেন। তার জন্যই বিভিন্ন রাজ্যের রাষ্ট্রপতির সংখ্যা বিভিন্ন হয়ে থাকে। রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে অস্থায়ী বিচারপতিও নিয়োগ করতে পারেন। আর রাষ্ট্রপতি যদি প্রয়োজন মনে করেন তাহলে অস্থায়ী, মানে পার্মানেন্ট না, এরকম অস্থায়ী বিচারপতিও নিয়োগ করতে পারেন। প্রধান বিচারপতি অনুপস্থিতিতে একজন প্রবীণ বিচারপতিকে অস্থায়ী বা কার্যকারী বিচারপতি হিসাবে রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন। আর যদি প্রধান যে একজন বিচারপতি থাকে তিনি যদি কোনো কারণে প্রেজেন্ট না থাকে, অনুপস্থিত থাকেন, তাহলে তার জায়গায় যে প্রবীণ বিচারপতিকে যে অস্থায়ী বা কার্যকারী বিচারপতি হিসাবে, মানে পার্মানেন্ট না, টেম্পোরারি কাজের জন্য টেম্পোরারি এজ এ বিচারপতি হিসাবে রাষ্ট্রপতি তাকে নিয়োগ করতে পারেন। ওকে, তো এটাই গেল হাইকোর্টের গঠন। তো বেসিক্যালি এখানে কি বলা হয়েছে যে হাইকোর্টের মধ্যে কতজন বিচারপতি থাকবে সেটা পার্টিকুলারভাবে সংবিধানে লেখা নেই। তো তবে সংবিধানে 216 নং ধারা এইটা আছে যে প্রধান একজন বিচারপতি থাকবে, আর এই একজন প্রধান বিচারপতি ছাড়া অন্যান্য আরও কয়েকজন বিচারপতি থাকবে। আর অন্যান্য কয়জন বিচারপতি থাকবে সেটা ঠিক করবেন কে? রাষ্ট্রপতি। যে প্রয়োজন মতো, যে কোন রাজ্যের মধ্যে কীরকম প্রয়োজন, তার প্রয়োজনের অ্যাকর্ডিং, প্রয়োজন অনুসারে রাষ্ট্রপতি স্থির করবেন যে বিচারপতির সংখ্যা কয়জন থাকবে, 4 জন, 5 জন, 6 জন, কয়জন থাকবে। যেহেতু প্রয়োজন অনুসারে রাষ্ট্রপতি স্থির করবেন, এই কারণে বিচারপতির সংখ্যা কোনো রাজ্যে কম, কোনো রাজ্যে বেশি, তো বিভিন্ন হয়ে যায়, মানে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম হয়ে থাকে। আর রাষ্ট্রপতি যদি প্রয়োজন মনে করেন তাহলে টেম্পোরারি কোনো বিচারপতিও নিয়োগ করতে পারেন। আর প্রধান যে বিচারপতি রয়েছে তিনি যদি কোনো কারণে অনুপস্থিত থাকেন, যে অ্যাবসেন্ট থাকেন, তাহলে তার জায়গায় অন্য কাউকে, অন্য প্রবীণ বিচারপতিকে, মানে অস্থায়ীভাবে টেম্পোরারি বা কার্যকারী বিচারপতি হিসাবে রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন। ওকে, তো আশা করি তোমরা এই জায়গাটা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট আমরা যে পার্টটা দেখে নেব সেটা হলো বিচারপতিদের যোগ্যতা। এখন আমরা কি দেখব? বিচারপতিদের যোগ্যতা, কোয়ালিফিকেশনস অফ জাজেস। সুপ্রিম কোর্টের মতো রাজ্য হাইকোর্টের বিচারপতি হওয়ার কিছু নির্দিষ্ট যোগ্যতার কথা সংবিধানে উল্লেখিত আছে। যে সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে কিছু কোয়ালিফিকেশন দরকার, সেম ওয়েতে রাজ্যের যে হাইকোর্ট রয়েছে, হাইকোর্টের বিচারপতি হতে গেলে কিছু কোয়ালিটি দরকার। আর সেই কোয়ালিটিগুলি কি কি সেগুলিও কিন্তু সংবিধানের মধ্যে উল্লেখ আছে। আর সেগুলি কি নিচে দেওয়া হলো। যোগ্যতাগুলি হলো 1 নম্বর, বিচারপতি পদপ্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে। প্রথমত যে বিচারপতি যে প্রার্থী রয়েছে তিনি প্রথমত ভারতীয় নাগরিক হতে হবে, তবেই তো সে ভারতের বিচারপতি হতে পারবে। ওকে, ভারতের যে একটা হাইকোর্টের, সুপ্রিম কোর্টের বিচারপতি হতে লাগে, প্রথম শর্ত হলো ভারতীয় নাগরিক হতে লাগবে। দ্বিতীয় হলো ভারতের যে কোনো আদালতে একভাবে 10 বছরের আইনজীবী পেশায় অথবা বিচার বিভাগীয় পদে 10 বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। মানে ভারতের যে কোনো আদালতের মধ্যে একভাবে 10 বছরের আইনজীবী পেশায় অথবা বিচার বিভাগীয় পদে 10 বছরের মানে এক্সপিরিয়েন্স থাকতে লাগবে, অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়, এটা লাগবে, 10 বছরের অভিজ্ঞতা লাগবেই। তারপর রয়েছে নিয়োগ পদ্ধতি। এখন আমরা কি দেখব? নিয়োগ পদ্ধতি, রিকোয়ারমেন্ট মেথড। রাষ্ট্রপতি হাইকোর্টের প্রধান বিচারপতিদের নিয়োগ করে থাকেন। যে রাষ্ট্রপতি হাইকোর্টের যে প্রধান বিচারপতি, একজন যে হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করে থাকেন, সেটা কে নিয়োগ করে? রাষ্ট্রপতি করেন। এই ক্ষেত্রে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও উক্ত রাজ্যের রাজ্যপালের সঙ্গে আলোচনা করেন। আর রাষ্ট্রপতি যখন হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করে থাকেন তখন তিনি কি একা একা ডিসিশন নিয়ে নেয়? না, একা একা ডিসিশন নেয় না। তিনি কি করেন? তিনি যে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি রয়েছেন এবং ওই যেই রাজ্যের হাইকোর্টের জন্য বিচারপতি নিয়োগ করা হবে সেই রাজ্যের যে রাজ্যপাল রয়েছে তার সাথে আলোচনা করবে। ধরো এখন ভারতের যে রাষ্ট্রপতি রয়েছে তিনি কি করবেন? আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য বিচারপতি নিয়োগ করবেন। সেটা কি করবেন? তিনি একা একা সেখানে বসে ডিসাইড করবেন? নিশ্চয়ই না। তিনি কি করবেন? যে সুপ্রিম কোর্টে, আমাদের যে ভারতীয় সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি রয়েছেন
তিনি এবং আমাদের ত্রিপুরা রাজ্য বা যে কোনো রাজ্যের যে রাজ্যপাল রয়েছে সেই রাজ্যপালের সঙ্গে ডিসকাস করবেন। কারণ যেই রাজ্যে হাইকোর্টের জন্য বিচারপতি নিয়োগ করা হবে সেই রাজ্যের রাজ্যপালের সঙ্গে কি করবেন, ডিসকাস করে তারপর তিনি নিয়োগ করবেন। আর অন্যান্য বিচারকদের নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করেন। আর অন্যান্য যে বিচারপতি রয়েছেন, একজন তো প্রধান বিচারপতি থাকবে, একজন ছাড়া অন্যান্য যে বিচারপতিরা রয়েছে তাদের জন্য কি করবেন, তাদের নিয়োগের ক্ষেত্রে ওই যেই হাইকোর্টের বিচারপতি রয়েছেন প্রধান বিচারপতি, বিচারপতির সাথে কি করবেন, ডিসকাস করে তারপর অন্যান্য বিচারপতিদের নিয়োগ করে থাকেন। দ্বিতীয় বিচারক মামলা সেকেন্ড জাজেস কেস 1993 রায় ধারা হাইকোর্টের বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অভিমতের সামঞ্জস্য জরুরি। ওকে, তো এটা গেল নিয়োগ পদ্ধতি। তো আশা করি নিয়োগ পদ্ধতিটা কি সেটা ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। কোনো জায়গায় যদি ডাউট থেকে থাকে তাহলে তোমরা এটা একটু রিপিটে দেখে নিও, তাহলে আশা করি আর ডাউট থাকবে না। মানে এগুলি কিন্তু একদম গল্পের মতন, তোমরা জাস্ট এগুলি বুঝে এগুলি পড়ো, পরে এগুলি প্র্যাকটিস করো। যত বেশি প্র্যাকটিস করবে, মানে মক টেস্ট দিবে, তত বেশি তোমাদের হেল্প হবে, তত বেশি মাথায় থাকবে। ওকে, এনিওয়ে নেক্সট রয়েছে তৃতীয় বিচারক মামলায় থার্ড জাজেস কেস 1998 রায়দানকালে সুপ্রিম কোর্ট জানায় হাইকোর্টের বিচারপতিদের নিয়োগকালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের দুইজন বিচারককে নিয়ে গঠিত যে কলেজিয়ামের মতামত বাধ্য। ওকে, এটা নিয়োগে আসবে। এখন আমরা দেখব কার্যকাল। হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো 62। যে হাইকোর্টের যে বিচারপতি থাকে তাদের যে অবসরের যে বয়সটা হলো যে 62 বছর, 62। 15তম সংবিধান সংশোধনী 1963 দ্বারা 60 বছর থেকে বাড়িয়ে 62 বছর করা হয়েছে। যে 15তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1963 কি করা হয়েছে, 60 বছর থেকে, আগে 60 বছর ছিল কিন্তু পরবর্তী সময় 60 বছর থেকে বাড়িয়ে 62 করা হয়েছে, 62 বছর করা হয়েছে। এছাড়াও যে কোনো সময় রাষ্ট্রপতিকে তারা পদত্যাগপত্র পেশ করতে পারে না। তাছাড়াও তারা যদি চায় যে তারা পদত্যাগপত্র পেশ করবেন, মানে রিজাইন করবেন, তাহলে তারা কি করতে পারেন, রাষ্ট্রপতির কাছে সেই রিজাইনটা সাবমিট করতে পারেন, পদত্যাগপত্র পেশ করতে পারেন। ওকে, তো এটা গেল কার্যকালের মেয়াদ বা কার্যকালটা। নেক্সট আমরা দেখে নেব অপসারণ পদ্ধতি। কি দেখব, অপসারণ পদ্ধতি, রিমুভাল প্রসিজার। সংসদের উভয় কক্ষে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা দ্বারা পাশ করা প্রস্তাবের দ্বারা রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতিদের পদচ্যুত করতে পারেন। যে সংসদের উভয় কক্ষ রয়েছে, এখন উভয় কক্ষ কি কি সেগুলি তো আমরা দেখেছি, লোকসভা, রাজ্যসভা। এই যে সংসদের উভয় কক্ষের বিশেষ যে সংখ্যাগরিষ্ঠতা দ্বারা পাশ করা যে প্রস্তাবের দ্বারা রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতিদের পদচ্যুত করতে পারেন। ধরো উভয় কক্ষের মধ্যে লোক রয়েছে, যে উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, দুটো কক্ষের মধ্যে লোকরা রয়েছে, তো তাদের যে সংখ্যাগরিষ্ঠ মানে ম্যাক্সিমাম মানুষ যদি ভোট দেয় যে তাদেরকে পদচ্যুত করা হবে, তাহলে সেই হাইকোর্টের বিচারপতিকে পদচ্যুত করতে পারেন। এই যে অসদাচরণ এবং অক্ষমতার ভিত্তিতে বিচারপতিদের পদচ্যুত করা যায়। তারা যদি তাদের যদি অক্ষমতা থাকে, তারা যদি সেটা ডিজার্ভ না করে বা কোনো একটা কিছু করে, তাহলে তাদেরকে কি করবে, যে অসদাচরণ যদি থাকে করে বা অক্ষমতার যে ভিত্তিতে সেই বিচারপতিকে পদচ্যুত করা যায়, মানে তাকে রিমুভ করা যায় তার পজিশন থেকে। জাজেস এনকোয়ারি অ্যাক্ট 1968 দ্বারা পুরো পদ্ধতিটি সম্পন্ন হয়। আর জাজেস এনকোয়ারি অ্যাক্ট রয়েছে 1968, এইটার দ্বারাই এই পুরো যে পদ্ধতিটা, মানে অপসারণ যে পদ্ধতিটা সেটা সম্পন্ন হয়। যদি ধরে এখানে আসে যে কোন অ্যাক্টের দ্বারা অপসারণ পদ্ধতি সম্পন্ন হয়, যে হাইকোর্টের অপসারণ পদ্ধতিটা সম্পন্ন হয়, সেটা হবে জাজেস এনকোয়ারি অ্যাক্ট 1968। ওকে, তো এটা গেল অপসারণ পদ্ধতি। এখন আমরা দেখে নেব বেতন ও ভাতা। সংবিধানের 221 নং ধারায় হাইকোর্টের বিচারপতিদের বেতন কাঠামো সুনির্দিষ্টভাবে বলা হয়েছে। যে সংবিধানের 221 নং যে ধারাটা রয়েছে, সেই ধারায় হাইকোর্টের বিচারপতিদের বেতন কাঠামো সুনির্দিষ্টভাবে বলা হয়েছে। বিচারপতিদের স্বাধীনতা ও নিরপেক্ষতা সুনিশ্চিত করতে এই বেতন ভাতা প্রভৃতি রাজ্যে সঞ্চিত তহবিল থেকে দেওয়া হয়। মানে সংবিধানের 221 নং ধারায় আছে যে কি হাইকোর্টের বিচারপতিদের বেতন বগেরা কি হবে, তার কাঠামো সুনির্দিষ্টভাবে বলা হয়েছে। আর বিচারপতিদের স্বাধীনতা ও নিরপেক্ষতা সুনিশ্চিত করতে এই বেতন ভাতা প্রভৃতি রাজ্যে সঞ্চিত তহবিল থেকে দেওয়া হয়।
বিধানসভা বা পার্লামেন্টের এই ব্যয়ের জন্য অনুমতি প্রয়োজন হয় না, যে বিধানসভা পার্লামেন্টে যে এই ব্যয়ের জন্য এটা যে খরচ করা হয় সেটার জন্য কোনো রকম মানে অনুমতি প্রয়োজন হয় না। বর্তমানে একজন হাইকোর্টের একজন প্রধান বিচারপতির বেতন কত? প্রধান যে বিচারপতি রয়েছেন যার বেতন হলো এই যে 2,50,000 টাকা, 2,50,000 টাকা, এবং হাইকোর্টে অন্যান্য বিচারপতিদের বেতন হলো 2,25,000 টাকা। বিচারপতিরা অবসরের পর পেনশন পাবেন ভারতীয় সঞ্চিত তহবিল থেকে। যে বেতন ও ভাতার মধ্যে কি রয়েছে? ভারতের যে সংবিধান রয়েছে সেই সংবিধানের 221 নং ধারায় হাইকোর্টে বিচারপতিদের বেতন কাঠামো সুনির্দিষ্টভাবে বলা আছে। আর বিধানসভা বা পার্লামেন্টের এই ব্যয়ের জন্য কোনো রকম অনুমতি প্রয়োজন হয় না। আর বর্তমানে হাইকোর্টের একজন প্রধান যে বিচারপতি রয়েছে সেই প্রধান বিচারপতির যে স্যালারিটা সেটা হলো 2,50,000 টাকা। আর হাইকোর্টে অন্যান্য বিচারপতিদের বেতন হলো 2,25,000 টাকা। তো বিচারপতিরা কি করেন? তারা যখন অবসর হয়, তাদের যখন চাকরি শেষ হয়ে যায় তখন তারা পেনশন পায়। আর সেটা কোথায় থেকে পাবেন? সেই পেনশনটা পাবেন ভারতে যে সঞ্চিত তহবিল রয়েছে সেখান থেকে পাবেন সেই পেনশনটা। ওকে, তো এখন কি দেখবো আমরা? অতিরিক্ত বিচারপতি, এডিশনাল জাজেস। যথোপযুক্ত যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিযুক্ত করতে পারেন। যে যথোপযুক্ত যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি কি করতে পারেন? হাইকোর্টের যে অতিরিক্ত বিচারপতি হিসাবে নিযুক্ত করতে পারেন। যে কারো যদি এরকম যোগ্যতা থাকে তাহলে রাষ্ট্রপতি ওই পার্টিকুলার ব্যক্তিটাকে হাইকোর্টের অতিরিক্ত অর্থাৎ এডিশনাল জাজেস হিসাবে নিযুক্ত করতে পারেন, অ্যাপয়েন্ট করতে পারেন। নিম্নলিখিত কারণে তিনি এই নিয়োগ করতে পারেন। আর নিম্নলিখিত কিছু কারণ রয়েছে যে কারণে তিনি এই নিয়োগটা করে থাকেন। যেরকম হাইকোর্টের কাজে পরিধি বিস্তৃত হলে, হাইকোর্টের কাজটা যখন খুব বেশি থাকবে তখন এরকম এডিশনাল জাজেস নিয়োগ করতে পারেন। হাইকোর্টের বকেয়া কাজ শেষ করা প্রয়োজনে এই অতিরিক্ত বিচারপতিদের কার্যকাল কখনো 2 বছরের বেশি হবে। যে হাইকোর্টের যদি বকেয়া কাজ, কোনো কাজ পেন্ডিং থাকে সেগুলি করার জন্য করার জন্য কি অতিরিক্ত বিচারপতিদের কার্যকালে যখন কি করা হয় 2 বছরের বেশিও করা হয়। নেক্সট রয়েছে হাইকোর্টের ক্ষমতা ও কার্যাবলী। হাইকোর্টের কি ক্ষমতা রয়েছে ও তার কাজটা কি, তার ফাংশনটা কি? পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ হাইকোর্ট। হাইকোর্টের ক্ষমতা ও কার্যাবলী মূলত 2টি ভাগে বিভক্ত। যে হাইকোর্টের ক্ষমতা ও কার্যাবলী মেনলি 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো মূল এলাকা এবং আরেকটা হলো আপিল এলাকা। এছাড়াও নির্দেশ, আদেশ ও লেখ জারি করতে পারে হাইকোর্ট। হাইকোর্টের যে মেনলি যে কাজগুলো রয়েছে সেগুলিকে 2 ভাগে ভাগ করা যায়, মেনলি ক্ষমতা ও কাজ, পাওয়ারের যে ফাংশনটা। একটা হলো মূল এলাকা, আরেকটা হলো আপিল এলাকা। আর মূল এলাকার আপিল এলাকা ছাড়াও হাইকোর্ট আর কি করতে পারে? হাইকোর্ট নির্দেশ দিতে পারে, হাইকোর্ট আদেশ করতে পারে এবং হাইকোর্ট লেখও জারি করতে পারে। ওকে, আর মেইনলি মূল এলাকার আপিল এলাকা থাকে, এগুলি ছাড়াও নির্দেশ করতে পারে, আদেশ করতে পারে, লেখও জারি করতে পারে। এই যে মূল এলাকাতে কি রয়েছে দেখো। সব আদালতে মূল এলাকা না থাকলেও কলকাতা, মুম্বাই, চেন্নাই হাইকোর্টের মূল এলাকা রয়েছে। যে সব আদালতে যদি মূল এলাকা নাও থাকে, যে বড় বড় কিছু শহর রয়েছে যেরকম কলকাতা, মুম্বাই, চেন্নাই, এইখানে হাইকোর্টগুলিতে মূল এলাকা রয়েছে। 1976 সালের 42তম সংবিধান সংশোধনীতে মূল এলাকার বিলোপ ঘটানো হয়। যে 1976 সালে কি করা হয়েছে? 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে মূল এলাকার যে বিলোপ ঘটানো হয়। তবে 1978 সালে 44তম সংশোধনীতে পুনরায় মূল এলাকার ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়। মানে কি করা হয়? 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে মূল এলাকা বিলোপ ঘটানো হয়। তারপর আবার পরবর্তী সময়ে 2 বছর পর 1978 সালে 44তম সংবিধান সংশোধনীতে পুনরায় মূল এলাকার ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়। হাইকোর্ট এই ক্ষমতা ভাগ করে দেওয়া নিয়ে মামলায়। আর হাইকোর্ট কি করে? হাইকোর্ট এই ক্ষমতাটা ভাগ করে দেয় দেওয়ানি যে মামলাটা রয়েছে সেখানে। 1973 সালে ফৌজদারি দণ্ডবিধি অনুসারে মূল এলাকার ক্ষমতা বাতিল করা হয়। যে 1973 সালে ফৌজদারি দণ্ডবিধি অনুসারে মূল এলাকার ক্ষমতা বাতিল করা হয়। বর্তমানে ফৌজদারি মামলা কলকাতা, মুম্বাই ও চেন্নাই শহরের নগরের দায়রা আদালত বিচার করে। যে বর্তমানে ফৌজদারি মামলা যে কলকাতা, মুম্বাই, চেন্নাই এইসব শহরের নগর দায়রা আদালত বিচার করে থাকে। এটা গেল মূল এলাকা। তো এখান থেকে কিন্তু বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে। এক হয়তো ইয়ার আসতে পারে, ধরো কোনো একটা মামলা বলতে পারে, বা বলা হলো যে কোন কোন আদালতের মধ্যে এই যে মূল এলাকা রয়েছে, কোন কোন শহরের মধ্যে রয়েছে, কলকাতা, মুম্বাই, চেন্নাই। তো বিভিন্নভাবে কিন্তু কোশ্চেনগুলি আসতে পারে। নেক্সট রয়েছে
আপিল এলাকা, 2 নম্বরে রয়েছে আপিল এলাকা। রাজ্যের সর্বোচ্চ আপিল আদালত হিসাবে হাইকোর্ট স্বীকৃত। যে রাজ্যে সর্বোচ্চ আপিল আদালত হিসাবে কোনটা রয়েছে? হাইকোর্ট রয়েছে। ফৌজদারি ও দেওয়ানি বিষয়ে অধস্তন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যায়। আর ফৌজদারি বা দেওয়ানি বিষয়ে যদি কেউ কোনো যে স্যাটিসফ্যাকশন না পায় তাহলে কি করতে পারে? যে অধস্তন আদালত থেকে যে রায়টা দেওয়া হয় সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে গিয়ে আপিল করা যায়। হাইকোর্টে গিয়ে আপিল করা যায়। ওইটাই হলো যে আপিল এলাকার আন্ডারে পড়ে। নেক্সট রয়েছে ফৌজদারি আপিল। ফৌজদারি কি রয়েছে? দায়রা জজ ও অতিরিক্ত দায়রা জজ যদি কাউকে 7 বছর বা তার বেশি কারাদণ্ডে আদেশ দেয় তাহলে ওই রায়ের বিরুদ্ধে আপিল করা যায়। যে দায়রা জজ বা অতিরিক্ত যে দায়রা জজ রয়েছে তারা যদি কাউকে 7 বছর বা তার থেকে বেশি কারাদণ্ডে দেয় তাহলে ওই রায়ের বিরুদ্ধে আপিল করা যায়। 2 নম্বর, হাইকোর্টে প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেটের রায়ের বিরুদ্ধে আপিল করা যায়। আর হাইকোর্টে যদি প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট রয়েছে সেই রায়ের বিরুদ্ধেও কিন্তু আপিল করা যায়। কোনো ম্যাজিস্ট্রেট 4 বছরের বেশি কারাদণ্ড প্রদান করলে হাইকোর্টে আপিল করা যায়। আর কোনো ম্যাজিস্ট্রেট যদি 4 বছরের বেশি কারাদণ্ড দিয়ে থাকে তাহলে সেটার বিরুদ্ধে সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যায়। তো এগুলি হলো ফৌজদারি আপিল। নেক্সট রয়েছে দেওয়ানি আপিল। দেওয়ানি আপিলে কি রয়েছে? যেসব ক্ষেত্রে দেওয়ানি আপিল করা যায় তা হলো মানে যেসব ক্ষেত্রে দেওয়ানি আপিলটা করা যায় সেগুলি হলো 1 নম্বর, জেলা জজ বা তার অধস্তন আদালতের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যায়। জেলা জজ বা তার অধস্তন আদালতের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যায়। ওকে, তো এখন ধরো পরীক্ষাতে আসতে পারে যে দেওয়ানি আপিল করা যায় যে কোথায় মানে কোন হাইকোর্টে কোন কোর্টের মধ্যে অধস্তন আদালত নাকি হাইকোর্ট নাকি সুপ্রিম কোর্ট কোন আদালতে, তখন আমরা কিন্তু কোশ্চেন বুঝে আনসারটা করতে লাগবো। যদি জেলা জজ বা তার অধস্তন আদালতের বিরুদ্ধে হয় তাহলে হবে হাইকোর্টে আপিল করা যায়। তো এরকম যদি আসে জেলা জজ বা অধস্তন আদালতের বিরুদ্ধে কোথায় আপিল করা যায়? হাইকোর্টে নাকি সুপ্রিম কোর্টে? তখন কি হবে? হাইকোর্টে। ওকে, আর যদি বলে এরকম বলা হয় যে হাইকোর্টের কোনো একটা বিচার হাইকোর্টের কি করা হয় মানে বিরুদ্ধে রায়ের বিরুদ্ধে যে আপিল করা যায় কোথায়? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট নাকি অধস্তন আদালত, জেলা আদালত কোনটা? তখন হয়ে যাবে কিন্তু সুপ্রিম কোর্ট। তো কোশ্চেন দেখে অপশন বুঝে আনসার করতে লাগবে। এনিওয়ে, নেক্সট রয়েছে 2 নম্বরে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালত আইনগত ও পদ্ধতিগত প্রশ্নে জড়িত থাকলে হাইকোর্টে আপিল করা যায়। যে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে নিম্ন আদালত যদি কোনো একটা রায় দেয় আর সেই রায়ের বিরুদ্ধে যদি উচ্চের যে আদালতটা রয়েছে সেটা আইনগত পদ্ধতিগত প্রশ্নে জড়িত থাকলে সেটাকে আপিল করা যায় কোথায়? হাইকোর্টে। 3 নম্বর, হাইকোর্টের কোনো রায় যদি একজন মাত্র বিচারক দেন তাহলে সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যায়। যদি কোনো একটা রায় মাত্র একজন বিচারক দেয় তাহলে সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টেই আপিল করা যায়। নেক্সট রয়েছে অন্যান্য ক্ষমতা। অন্যান্য আর কি ক্ষমতা দেখো? হাইকোর্টে অন্যান্য ক্ষমতাগুলি হলো 1 নম্বর, 226 নং ধারা অনুসারে হাইকোর্ট নাগরিকের মৌলিক অধিকার রক্ষার জন্য 5টি লেখ জারি করতে পারেন। হাইকোর্ট কি করতে পারেন? 5টি লেখ জারি করতে পারেন। কিসের অনুসারে? 226 নং ধারার অনুসারে হাইকোর্টে যে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য 5টি লেখ জারি করতে পারেন। আর সেই 5টি লেখ কি কি? বন্দি পৃথকীকরণ, পরমাদেশ, অধিকার পৃচ্ছা, উৎপ্রেষণ, আরেকটা হলো কি? প্রতিষেধ। এখন বন্দি পৃথকীকরণ কি, পরমাদেশ কি, অধিকার পৃচ্ছা কি, উৎপ্রেষণ কি, প্রতিষেধ কি, এই লেখগুলি যে রয়েছে 5 টাইপস অফ রিটস, এইগুলি নিয়ে কিন্তু সেপারেট ক্লাস অলরেডি আপলোডেড আছে। যারা দেখোনি তোমরা সেটা দেখে নিতে পারো। সেই 5টি লেখ কি কি বা রিটসগুলি কি, 5টা রিটস কি কি সেগুলি অলরেডি ক্লাস দেওয়া আছে, সেগুলি তোমরা দেখে নিও, তাহলে তোমরা এই জায়গাটা বুঝতে আরো সুবিধা হবে। এনিওয়ে, নেক্সট রয়েছে 2 নম্বরে কোনো আদালতের কোনো আইনের বৈধতা হাইকোর্ট দিতে পারে। যে কোনো একটা আইনের বৈধতা হাইকোর্ট দিতে পারে। সংবিধানের 215 নং ধারা অনুসারে হাইকোর্ট সুপ্রিম কোর্টের মতো অভিলেখ আদালত হিসাবে কাজ করতে পারে। যে সংবিধানের 215 নং ধারা অনুসারে হাইকোর্ট কি করতে পারে? সুপ্রিম কোর্টের মতো অভিলেখ আদালত হিসাবে কাজ করতে পারে। 4 নম্বর, নিম্ন আদালতগুলিকে হাইকোর্ট নিয়ন্ত্রণ করতে পারে। যে নিম্নে যে আদালতগুলি রয়েছে সেগুলিকে কে নিয়ন্ত্রণ করতে পারে? হাইকোর্ট নিয়ন্ত্রণ করতে পারে। তো নিম্ন আদালতগুলিকে কে নিয়ন্ত্রণ করতে পারে? হাইকোর্ট। এখন আমরা কিছু প্রশ্ন তো আলোচনা করে নেব। প্রথমেই আমরা কনসেপ্ট ক্লাসটা দেখে নিয়েছি। কনসেপ্ট ক্লাসে আমরা কি কি দেখলাম? তো আমরা ভারতের যে বিচার ব্যবস্থা চ্যাপ্টারটা রয়েছে, জুডিশিয়ারি চ্যাপ্টারটা রয়েছে, সেখান থেকে মেইনলি আজকে আমরা স্টার্ট করলাম কি?
হাইকোর্ট। তো প্রথমেই আমরা কি দেখলাম, প্রথমেই আমরা দেখলাম যে সুপ্রিম কোর্ট রয়েছে, একদম সর্বোচ্চ রয়েছে, তারপর হাইকোর্ট, তারপর জেলা আদালত, তারপর অধস্তন আদালত। তার মধ্যে থেকে অধস্তন আদালতে আলাদা সেপারেট ক্লাস, সুপ্রিম কোর্টে আলাদা সেপারেট ক্লাস, আর এখন আজকে ক্লাসের মধ্যে হাইকোর্ট। তো তারপর আমরা এখানে একটা কিছু পয়েন্ট দেখে নিলাম অধস্তন আদালতের। তারপর এখান থেকে মেইনলি শুরু হলো হাইকোর্ট, যে হাইকোর্ট ওর যে অঙ্গরাজ্যের সর্বোচ্চ হাইকোর্ট রয়েছে, তারপর কিভাবে গঠন করা হয়, তার যে গঠনটা এখানে দেওয়া রয়েছে, বিচারপতিদের কী যোগ্যতা লাগে, কী কী কোয়ালিফিকেশান প্রয়োজন হয় একজন বিচারপতি হতে গেলে, তার নিয়োগ পদ্ধতিটা কীভাবে তাকে রিকোয়ারমেন্ট করা হয়, তাকে কীভাবে অ্যাপয়েন্ট করা হয়, তার কার্যকাল, যে একজন বিচারপতির যে কার্যকালটা রয়েছে, এবং অপসারণ যে পদ্ধতি রয়েছে সেই অপসারণ পদ্ধতিও এখানে দেখে নিয়েছি। তারপর দেখলাম তার যে বেতন ও বাধা সম্পর্কে দেখলাম, অতিরিক্ত বিচারপতিদের নিয়ে আমরা দেখলাম। তারপর দেখলাম হাইকোর্টে কী কী ক্ষমতা রয়েছে এবং কী কী কার্যাবলী অর্থাৎ ফাংশনস রয়েছে সেগুলি দেখে নিলাম। মূল এলাকা এবং আপিল এলাকার পার্টটাও দেখে নিয়েছি। নেক্সট দেখলাম ফৌজদারি আপিল এবং দেওয়ানি আপিল। তারপর আমরা দেখলাম অন্যান্য কিছু ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাটাও দেখে নিলাম। তার মধ্যে কী কী 5টা লেখ রয়েছে, সেই লেখগুলি আমরা ডিটেলসে দেখে নিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা প্রশ্ন উত্তর আলোচনা করে নেব। প্রশ্ন উত্তরের মধ্যে প্রথমেই রয়েছে ভারতের কী রূপ বিচার ব্যবস্থা বর্তমান? অখণ্ড বিচার ব্যবস্থা। ভারতের বিচার ব্যবস্থাটা কীরকম? অখণ্ড বিচার ব্যবস্থা। অঙ্গরাজ্যের সর্বোচ্চ আদালতের নাম হলো হাইকোর্ট। অঙ্গরাজ্যের সর্বোচ্চ আদালতের নাম হলো হাইকোর্ট। আর যদি বলা হয় দেশের সর্বোচ্চ আদালত তখন হয়ে যাবে সুপ্রিম কোর্ট। 3 নম্বরে রয়েছে রাজ্যের হাইকোর্টগুলো নিয়ে কত ধারায় আলোচনা করা হয়েছে? 214 থেকে 231 নং ধারায়। 214 থেকে 31 নং ধারা পর্যন্ত এইগুলির মধ্যে কি রাজ্যের যে হাইকোর্টগুলো নিয়ে উল্লেখ করা হয়েছে। হাইকোর্টের বিচারপতিদের সংখ্যা, নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। হাইকোর্টের বিচারপতি কতজন হবে তার নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। একজন প্রধান বিচারপতি থাকে, আর বাকিদেরকে রাষ্ট্রপতি নিয়োগ করে থাকে প্রয়োজন মতো, ওই রাজ্যে প্রয়োজন মতো নিয়োগ করা হয়। তার জন্য নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, কারণ বিভিন্ন রাজ্যের বিচারপতি যে বিভিন্ন রয়েছে, মানে কোনো রাজ্যে কম, কোনোটা বেশি, এরকম বিভিন্ন রয়েছে। এনিওয়ে নেক্সট রয়েছে 5 নম্বরে হাইকোর্টের বিচারপতির সংখ্যা কে স্থির করেন? রাষ্ট্রপতি। যে হাইকোর্টের বিচারপতি কয়জন হবে, কে হবে, সেটা কে স্থির করেন? রাষ্ট্রপতি স্থির করেন। হাইকোর্টে অস্থায়ী বিচারপতি কে নিয়োগ করতে পারেন? রাষ্ট্রপতি। হাইকোর্টের মধ্যে যে টেম্পোরারি বিচারপতি যদি নিয়োগ করা হয় সেটাও কে ঠিক করেন? সেটা ঠিক করেন রাষ্ট্রপতি। 7 নম্বর হাইকোর্টের বিচারপতিদের যোগ্যতা কী কী, তা কী কী কোয়ালিফিকেশান প্রয়োজন? প্রথমত অবশ্যই ভারতের নাগরিক হতে লাগবে। ভারতের যে কোনো আদালতে 10 বছরের আইনজীবী পেশায় অথবা বিচার বিভাগীয় পদে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বর কে হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করে থাকেন? রাষ্ট্রপতি। হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করে থাকেন রাষ্ট্রপতি। 9 নম্বর হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো 62 বছর। সংবিধানের কত নং ধারায় হাইকোর্টের বিচারপতিদের বেতন এবং ভাতা সম্পর্কে আলোচনা করা হয়েছে? 221 নং ধারায়। 221 নং ধারায়। 11 নম্বরে রয়েছে হাইকোর্টের ক্ষমতা এবং কার্যাবলী কত ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। একটা হলো মূল এলাকা, একটা আপিল এলাকা। রাজ্যের সর্বোচ্চ আপিল আদালতের নাম হলো হাইকোর্ট। রাজ্যের সর্বোচ্চ আপিল আদালতের নাম হাইকোর্ট। 13 নম্বর কত নং ধারা অনুসারে হাইকোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য লেখ জারি করতে পারে? 226 নং ধারা অনুসারে। 226 নং ধারা অনুসারে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ক্লাসে ইম্পর্টেন্ট। প্রথমে আমরা কনসেপ্ট দেখে নিয়েছি, তারপর আমরা কোশ্চেন আনসারও প্র্যাকটিস করে নিয়েছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমাদের কাছে এই ক্লাসটা হেল্পফুল লেগেছে। ওকে, আর নেক্সট ক্লাস তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে। সো ফ্রেন্ডস, তোমাদের যদি কারো নোটসের প্রয়োজন হয়, হার্ড কপি নোটসের প্রয়োজন হয়, তো তোমরা দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টার থেকে নোটস নিতে পারো। একদম নিউ আপডেটেড ভার্সনের নোটসে অ্যাভেলেবেল রয়েছে, এবং সেই নোটের সাথে তোমরা স্পেশাল মক টেস্টও পেয়ে যাবে। স্পেশাল অনলাইন মক টেস্ট দেওয়ার সুযোগ তোমরা পেয়ে যাবে। তাছাড়া তোমাদের যদি অফলাইন মক টেস্টের সিরিজ প্রয়োজন হয় সেটাও অ্যাভেলেবেল রয়েছে। ক্লাস করতে চাইলে ক্লাসও করতে পারো। টেট রিলেটেড যেটারই প্রয়োজন, একদম নিউ আপডেটেড ভার্সন স্টাডি মেটেরিয়ালস, টেট 1 হোক, 2 হোক, কিংবা এসটিজেটি হোক, সায়েন্স, আর্টস, বেঙ্গলি, ককবরক, সবগুলি পার্টি অ্যাভেলেবেল রয়েছে। আর নোট নিলে নোটের সাথে তোমরা পেয়ে যাবে স্পেশাল অনলাইন মক টেস্ট দেওয়ার সুযোগ পেয়ে যাবে। তাছাড়া যদি মক টেস্ট নিতে চাও, শুধু মক টেস্ট, সেটাও তোমরা পেয়ে যাবে। আর ক্লাস করতে চাইলে ক্লাস তোমরা পেয়ে যাবে। তো যেটাই প্রয়োজন সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এই নম্বরে যোগাযোগ করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। ওকে, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।